আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা থমসন পরমাণু মডেল সম্পর্কে জানবো এবং রাদারফোর্ডটা কতটুকু পারি আমরা দেখি। তো আমাদের মডেলের নাম হচ্ছে থমসন পরমাণু মডেল। কি মডেল? থমসন পরমাণু মডেল। তো এই মডেলের আমাদের সিদ্ধান্ত হচ্ছে চারটা এবং সীমাবদ্ধতা হচ্ছে চারটা। এখন আমরা এখানে দেখব, আমরা প্রথমে হচ্ছে যে ওরা একটু ছোট করি। হ্যাঁ, দেখো আমরা এখানে দেখব হচ্ছে এইভাবে। হ্যাঁ, পজিটিভ গুলো হচ্ছে ফিক্সড, আর এখানে দিলাম নেগেটিভ যেগুলো আছে সেগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখো আমাদের এখান থেকে বিজ্ঞানী থমসন যে কাজটা করেছে সেটা হচ্ছে কিছু সিদ্ধান্ত নেয়। তার সিদ্ধান্তগুলো এরকম ছিল। সিদ্ধান্ত চারটা সিদ্ধান্ত। কয়টা বললাম? চারটা। আর সীমাবদ্ধতা হচ্ছে চারটা। চারটা সিদ্ধান্তের ভিতরে এক নাম্বার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻10 মিটার। 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে তিনি একটা তার মডেল অনুসারে হচ্ছে সিদ্ধান্ত দিল হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ কত? 10⁻⁻10 মিটার। এবং 2 নাম্বার সিদ্ধান্ত তোমরা দেখতেই পাচ্ছ যে কি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জগুলো হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে থাকে। পজিটিভ চার্জ আমরা এইভাবে লিখতে পারি যে নিরবিচ্ছিন্নভাবে পজিটিভ চার্জগুলো থাকে। তাহলে আমরা আরো একটা কথা এখান থেকে বলতে পারি যে ফিক্সড মানে নিরবিচ্ছিন্ন। আর 3 নাম্বার তিনি আরেকটা সিদ্ধান্ত নেন যে কি নেগেটিভ চার্জগুলো বিচ্ছিন্নভাবে থাকে। বিচ্ছিন্নভাবে কি থাকে বলো তো? নেগেটিভ চার্জগুলো থাকে। এবং 4 নাম্বার আরেকটা সিদ্ধান্ত দেন যে হচ্ছে তার যে পরমাণু মডেলটা সেই পরমাণু মডেলটা কিরকম হবে বলো তো? চার্জ নিরপেক্ষ। তো চার্জ নিরপেক্ষ মানে কি? এখানে হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এখানে যতগুলা পজিটিভ আছে ঠিক ততগুলাই নেগেটিভ আছে। তার মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জের কি পরিমাণ সেম। তো পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ যদি সেম হয় তাহলে কি হবে বলো তো? চার্জ নিরপেক্ষই তো হবে, তাই না? এরপরে তার মডেলের আমাদের সীমাবদ্ধতা হচ্ছে চারটা। সীমাবদ্ধতা কয়টা? চারটা। দেখো আমাদের এক নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা নাই। গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা নাই। গঠন সম্পর্কে আমাদের এখানে হচ্ছে স্পষ্ট ধারণা নেই, মানে পরমাণুর গঠন সম্পর্কে কি আমরা কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি না। তারপর 2 নাম্বার ইলেকট্রনের গতিপথ সম্পর্কে তিনি ব্যাখ্যা দিতে পারেননি। ইলেকট্রনের গতিপথ মানে ইলেকট্রন যে কোন পথে ঘুরবে এটার ব্যাখ্যা নাই। দেখো পজিটিভ নেগেটিভ এভাবে ছড়ায় ছিটায় আছে। ইলেকট্রনের
গতিপথ সম্পর্কে ব্যাখ্যা করেননি। আর কি করেননি তিনি? আর হচ্ছে আমাদের বর্ণালী সম্পর্কেও এখানে ব্যাখ্যা করেননি। বর্ণালী সম্পর্কে বা বর্ণালীর ব্যাখ্যা করা যায় না, বুঝছো? আর 4 নাম্বার হচ্ছে দেখো নিউক্লিয়াস সম্পর্কে, নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা নেই, বিস্তারিত ব্যাখ্যা নাই। এই হচ্ছে 4টা সীমাবদ্ধতা আর 4টা সিদ্ধান্ত। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ, এই যে পারমাণবিক ব্যাসার্ধ এটা হচ্ছে 10⁻⁻10 মিটার। আর এখানে হচ্ছে পজিটিভ চার্জগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন থাকবে, আর নেগেটিভ চার্জগুলো বিচ্ছিন্নভাবে থাকবে। তার মানে কি নেগেটিভ চার্জ মুভ করবে, পজিটিভ চার্জ মুভ করবে না। তারপরে 3 নম্বর সিদ্ধান্ত, 3 নম্বর সিদ্ধান্ত গেল। এবার 4 নম্বর সিদ্ধান্ত হচ্ছে চার্জ নিরপেক্ষ। 4 নম্বর কি বললাম বলো তো? চার্জ নিরপেক্ষ, মানে পজিটিভ চার্জ যে কয়টা থাকবে নেগেটিভ চার্জও কি সে কয়টাই থাকবে। এরপরে দেখো আমরা চলে আসলাম হচ্ছে সীমাবদ্ধতায়। আমরা সীমাবদ্ধতায় এসে দেখছি যে এখানে গঠন, মানে পরমাণুর এই যে গঠনটা আছে না, এই গঠনটা স্পষ্ট ধারণা নাই, গঠনের স্পষ্ট ধারণা নাই, অনেক কিছু মিসিং তোমরা দেখতে পাচ্ছ। নিউক্লিয়াস নাই। তারপরে হচ্ছে ইলেকট্রনের গতিপথ সম্পর্কে ব্যাখ্যা করতে পারেন, ইলেকট্রন কোন পথে ঘুরবে, কোথায় কিভাবে থাকবে, এইগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারেননি। বর্ণালীর ব্যাখ্যা করা যায় না, এই মডেল অনুসারে আমরা বর্ণালীর ব্যাখ্যা করতে পারবো না। আমরা তো জানি তো বর্ণালী কিভাবে সৃষ্টি হয় বলো তো? একটা ইলেকট্রন যদি উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে কি হয় বলো? শক্তি বিকিরণ করে লাভ দেয়, তাই না? শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসলে বর্ণালীর সৃষ্টি হয়, এটা আমরা জানি। নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা নাই। এখানে নিউক্লিয়াস কোথায় আছে বা কিভাবে থাকবে, নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি। এইটা হচ্ছে আমাদের কি থমসন পরমাণু মডেল। তার মানে এইখানে যে কয়টা আমাদের হচ্ছে যে সিদ্ধান্ত আছে সেই কয়টাই কি সীমাবদ্ধতা আছে। তো তোমরা আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে পারো, আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 017 017 04 11 11 13 24 26 017 04 11 13 24 26। এবার দেখো এই নাম্বার দ্বারা আমরা কি মনে রাখি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, সেটা হচ্ছে আমরা এই নাম্বার দ্বারা মনে রাখবো। দেখো 017 আলটিমেটলি কিছুই নাই, এটা হচ্ছে মনে রাখার জন্য। 04 মানে কি 1904 সালে, 4 সালে হচ্ছে থমসন মডেল, থমসন মডেল কত সালে দিয়েছে বলো তো? 1904 সালে। তারপরে 11 দ্বারা আমরা মনে রাখবো 11 সালে হচ্ছে বোর পরমাণু মডেল, 11তে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড মডেল। 13তে কি বলতো? 13তে হচ্ছে বোর পরমাণু মডেল। আর 24 হচ্ছে 24 দ্বারা কি মনে রাখবো? এটা হচ্ছে এখানে একটু সালগুলো লিখে দিই। এটা হচ্ছে 1904, এটা হচ্ছে 1911, এটা হচ্ছে 1913, আর এটা হচ্ছে 1924। সবগুলো হচ্ছে 1900, শুধু শেষে 2টা ডিজিট আমরা এইভাবে মনে রাখবো। এইগুলো মেডিকেলে আছে খুব বেশি। তো 1924 সালে কি মডেল দেয় দেখো? 1924 সালে হচ্ছে তরঙ্গ বলবিদ্যা মডেল, তরঙ্গ বলবিদ্যা মডেল, ডি ব্রগলি দেয় এই সময়। আর 1926 সালে হচ্ছে শোডিঞ্জার সমীকরণ। কি সমীকরণ? শোডিঞ্জার সমীকরণ। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা আমরা ধারণা নিলাম যে 017 04 11 13 24 26 আমরা এটাতে মনে রাখতে পারি। এরপর আমরা চলে আসবো হচ্ছে
আমাদের খুব জনপ্রিয় একটা মডেল, সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। কি মডেল বলো? রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল যে আছে, রাদারফোর্ড পরমাণু মডেলকে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলা হয়। আর রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নামটা কি বলো তো? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই মডেলটা যেহেতু করা হয় এই জন্য। তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলটা হচ্ছে তরঙ্গ বলবিদ্যা, রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। কার উপর বলো? নিউটনিয়ান বলবিদ্যার উপর। নিউটনিয়ান, এই যে আমি এটা হচ্ছে অফলাইনে যখন পড়াই তখন হচ্ছে স্টুডেন্টদের মনে রাখার জন্য এটা লিখে দিয়েছিলাম। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল নিউটনিয়ান বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। এরপর আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলের হচ্ছে পরীক্ষার হচ্ছে এখান থেকে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষার হচ্ছে কি ব্যবহৃত উপকরণ সমূহ, কি উপকরণ ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি মডেলটা দেখি এরকম থাকে যে তোমার, আচ্ছা দেখো তোমার হচ্ছে এরকম থাকবে, সেটা হচ্ছে কি যে তেজস্ক্রিয় রেডিয়াম থাকবে এবং আমাদের আর কি থাকবে, আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে আর কি থাকবে, দেখো লেড ব্লক থাকবে। এটা হচ্ছে একটা লেড ব্লক, এই লেড ব্লকের ভিতরে তেজস্ক্রিয় রেডিয়াম পরমাণু আছে। তাহলে এক নাম্বার হচ্ছে উপকরণ। আমরা যদি উপকরণগুলোর ভিতরে এক নম্বরে দেখব কি লেড ব্লক। তারপরে 2 নাম্বার আমরা দেখছি লেড ব্লক, আমাদের এখানে হচ্ছে লেড ব্লক, তারপর হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম দেখছো তোমরা, এই যে ব্লকটা দেখছো এটার নাম হচ্ছে লেড ব্লক। আর লেড ব্লকের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম। তারপরে থাকবে হচ্ছে পাতলা সোনার পাত। আর কি থাকবে? জিঙ্ক সালফাইডের পর্দা। এই হচ্ছে 4টা জিনিস থাকবে আমাদের। তো এটা হচ্ছে লেড ব্লক, এরপর হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। হ্যাঁ, এইটা যদি আমরা একটা পরমাণু হিসাবে চিন্তা করি, ধরো এটা নিউক্লিয়াস, এটা কক্ষপথ, আর এখানে একটা পাতলা সোনার পাত নিব। এখানে আমরা কি নিব বলো? এখানে আমাদের হচ্ছে স্বর্ণের পাত আছে। এখানে আমাদের কি আছে? স্বর্ণের পাত আছে। তো আমরা দেখছি যে এখান থেকে আমাদের কতগুলা আমরা হচ্ছে আলফা কণা নিক্ষেপ করব। আমরা কি কণা নিক্ষেপ করব বলো? আলফা কণা। এইভাবে হচ্ছে আলফা কণাগুলো থাকবে। এই হচ্ছে আলফা কণা, দ্বিধনাত্মক, তো এই জন্য আমরা দ্বিধনাত্মক বুঝাচ্ছি। তো আলফা কণা হচ্ছে আমরা নিক্ষেপ করব। আমরা যদি আলফা কণা নিক্ষেপ করি তাহলে দেখব আলফা কণাগুলো এইভাবে চলে যাচ্ছে। আলফা কণাগুলো কি হচ্ছে বলো? আলফা কণাগুলা এইভাবে চলে যাচ্ছে, এইভাবে যাবে। তো আমরা দেখব যে কিছু আলফা কণা
এইরকমভাবে যাচ্ছে, যাওয়ার পর তাদের দিক পরিবর্তন করছে। এইভাবে কিছু আলফা কণা এইভাবে যাচ্ছে, যাওয়ার পর কি করছে, তারা দিক পরিবর্তন করছে। এবং একটা আলফা কণা প্রায় হচ্ছে 20,000-এর ভিতরে হচ্ছে একটা আলফা কণা যেই পথে যাচ্ছে আবার সেই পথেই ফিরে আসছে। কত বললাম? 20,000-এর ভিতরে একটা আলফা কণা যেই পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসছে। আর এইটা হচ্ছে এই পাতলা সোনার পাত, যেটার পুরুত্ব হচ্ছে তোমার 0.404 সেন্টিমিটার। হ্যাঁ, এই হচ্ছে তার পরীক্ষার ভিতরে আমাদের তাহলে কি কি লাগলো দেখো। তেজস্ক্রিয় লেড ব্লক লাগলো, লেড ব্লকের ভিতরে রেডিয়াম আছে, লেড ব্লক, তেজস্ক্রিয় রেডিয়াম, তারপরে হচ্ছে এই যে পাতলা স্বর্ণের পাত, আর হচ্ছে এই যে তোমার হচ্ছে কি বলো তো, জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে এইগুলো লাগলো পরীক্ষা করার জন্য। এই যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার বর্ণনা, রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনা, বিজ্ঞানের রাদারফোর্ড প্রচণ্ড গতিসম্পন্ন দ্বিধনাত্মক চার্জযুক্ত আলফা কণাসমূহ একটি পাতলা স্বর্ণের পাত 0.404 সেন্টিমিটারের উপর টার্গেট বা নিক্ষেপ করেন। স্বর্ণের পাতে চারদিক ঘিরে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটি কি গোলাকার পর্দা রাখেন এবং জিঙ্ক সালফাইড আবরণের ওপর পতিত আলফা কণা আলোক ছটা সৃষ্টি করে। বুঝছো? তাহলে আমরা এখান থেকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার করব, সেইগুলো হচ্ছে এরকম যে রাদারফোর্ডের, আচ্ছা পরে অ্যান্সারগুলো করি। আমাদের এখানে আমরা তাহলে আরেকটু জিনিস দেখি, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে পর্যবেক্ষণ কি? তাহলে এইখানে পর্যবেক্ষণ হচ্ছে 99% আলফা কণাই, এই যে 99% আলফা কণা যদি নিই তাহলে স্বর্ণের পাত ভেদ করে সোজাসুজি চলে যাবে। কিন্তু প্রায় 20,000-এর ভিতরে একটা আলফা কণা ঠিক অপোজিট দিকে ফেরত আসবে। কোন দিকে ফেরত আসবে? যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল যেই দিকে যাবে আবার ওই পথেই ফিরে আসবে। তাহলে দেখো পর্যবেক্ষণ প্রায় 99% আলফা কণাই কি করছে? 99% আলফা কণাই পাতলা স্বর্ণের পাত ভেদ করে সোজাসুজি চলে যাচ্ছে। তবে মাত্র কয়েকটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে পিছনের দিকে চলে যায়। খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 20,000-এর ভিতরে একটা বিপরীত দিকে ফিরে আসে। এখান থেকে তিনি হচ্ছে কিছু সিদ্ধান্ত নিলেন। কি নিলেন? সিদ্ধান্ত। তো আমরা সিদ্ধান্তগুলো এইভাবে মনে রাখবো যে আমাদের হচ্ছে 5টা মোট শব্দ মনে রাখবো, 5টা শব্দের মাধ্যমে আমরা হচ্ছে যে খুঁজে বের করব। তাহলে সিদ্ধান্ত, দেখো সিদ্ধান্ত হচ্ছে 1 নাম্বার ফাঁকা, 2 নাম্বার সংঘর্ষ, 2 নাম্বার হচ্ছে সংঘর্ষ, 3 নাম্বার আমরা 3 নাম্বার শব্দ হচ্ছে নিউক্লিয়াস, এটা দ্বারা মনে রাখতে পারবো নিউক্লিয়াস। আর 4 নাম্বার শব্দ যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি? 4 নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর 5 নাম্বার হচ্ছে আমরা যেটা মনে রাখবো, 5 নাম্বারটা হচ্ছে নিউক্লিয়াসের আকার, নিউক্লিয়াসের আকার। এই হচ্ছে আমাদের 5টা শব্দ। এই 5টা শব্দ দ্বারা আমরা সিদ্ধান্তগুলা মনে রাখতে পারবো। হ্যাঁ, তো দেখো আমাদের সিদ্ধান্তের 1 নাম্বার সিদ্ধান্ত আমরা এখান থেকে নিয়েছি ফাঁকা, তার মানে পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা। তো ফাঁকা শব্দটা মনে রাখতে পারলে তুমি এইটুকু মনে রাখতে পারবে। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, আলফা কণার ভরের তুলনায় ইলেকট্রনের ভর হচ্ছে প্রায় 7,000 গুণ কম, অর্থাৎ আলফা কণার ভর ইলেকট্রনের চাইতে প্রায় 7,000 গুণ বেশি। তুমি কি এটা জানো? তাহলে আমাদের দেখছি যে যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, সেহেতু ফাঁকা স্থানগুলোতে ইলেকট্রন থাকতে পারে। তবে এরা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। আমার চাইতে 7,000 গুণ বেশি ভারী একজন লোক যদি আমার সামনে দিয়ে হাঁটে, তাহলে হচ্ছে আমার গতিপথের মানে আমি থাকলেই কি না থাকলেই কি, তাই না? একটা ট্রেন যদি আসে, আমি যদি
সোজাসুজি হাঁটি এবং ট্রেন যদি আমার ট্রেন লাইন দিয়ে যায় তাহলে আমাকে কি করবে বলো তো? আমি থাকাতে ট্রেনের কোনো গতিপথের পরিবর্তন হবে? হবে না। এই জন্যই কিন্তু আলফা কণাটা মূলত ব্যবহার করা হয়েছিল, যে আলফা কণা, ইলেকট্রন হচ্ছে আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না। কে? ইলেকট্রন পরিবর্তন করতে পারে না কার? আলফা কণার গতিপথের। তাহলে দেখো, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, খুব কম সংখ্যক মানে কি প্রায় 20,000-এর ভিতরে একটা, এতে প্রমাণিত হয় ওই আলফা কণার সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয়। এই সংঘর্ষ শব্দটা দ্বারা সংঘর্ষে পতিত হয় এবং তা দ্বারা বিকর্ষিত হয়। সংঘর্ষ শব্দ দ্বারা এই পয়েন্টটা আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর কত দেখো তো? পরমাণুর ভরের 99.97% ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে। এই যে দেখো, এই যে এই বরাবর যখন একটা আলফা কণা গেল, পজিটিভ আলফা কণা তো নিজে পজিটিভ, আর এইখানে হচ্ছে পজিটিভ কিছু একটা আছে যার সাথে ধাক্কা খাওয়ার ফলে ঠিক বিপরীত দিকে ফিরে আসছে। এ খুব কম সংখ্যক না? প্রায় কয়টা বলো তো? 20,000-এর ভিতরে একটা। তাহলে এটাই বলছে যে অর্থাৎ পরমাণুর ভর সমগ্র ভর অতি পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর, পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর থাকবে। প্রায় কত পার্সেন্ট দেখো তো? 99.97% ভরই হচ্ছে ওই কেন্দ্রে থাকবে। তাহলে এবার হচ্ছে আমাদের সংঘর্ষ পয়েন্ট গেল। এবার নিউক্লিয়াস দ্বারা আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখো, যেহেতু আলফা কণা সমূহ ধনাত্মক চার্জযুক্ত, এক্ষেত্রে বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রটিও ধনাত্মক চার্জযুক্ত। ওই যে বললাম আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াসও কি ধনাত্মক চার্জযুক্ত, ফলে কি হবে? তারা পরস্পর বিকর্ষণ হবে এবং বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রটিও ধনাত্মক চার্জযুক্ত। তিনি ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রের নাম দিল নিউক্লিয়াস। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এই নিউক্লিয়াস আবিষ্কার। তারপর দেখো, আলফা কণার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর আমরা এখানে মনে রাখতে পারবো পারমাণবিক সংখ্যা দ্বারা। তো পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা এইভাবে মনে রাখতে পারবো যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। তাহলে অর্থাৎ পারমাণবিক সংখ্যা আবিষ্কার, তার মানে কি প্রোটন সংখ্যা এখান থেকে কিন্তু আবিষ্কার হয়েছে। তাহলে প্রোটন সংখ্যা কে আবিষ্কার করেছে? রাদারফোর্ড। তার মানে আমরা এখানে বলতে পারি পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ একটা পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ থাকবে, 1 2 3 4 করে, যদি 10টা ধনাত্মক চার্জ থাকে তাহলে সেটা হচ্ছে নিয়ন। যদি 8টা ধনাত্মক চার্জ থাকে তাহলে সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা। 8 প্রোটন সংখ্যা কার? অক্সিজেনের। বুঝছো? তাহলে তারপরে দেখো নিউক্লিয়াসের আকার, 5 নম্বর পয়েন্টটা দেখো, নিউক্লিয়াসের আকার। নিউক্লিয়াসের আকার মানে কি? আমাদের হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের নিউক্লিয়াসের আকার। তাহলে দেখো, পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। পরমাণুর আকার কত? পরমাণুর আকার হচ্ছে প্রায় 10⁻⁻10 মিটার, অর্থাৎ 10⁻⁻10 মিটার বা 10⁻⁻ কত 8 সেন্টিমিটার। এটা আবার কে আবিষ্কার করেছে বলো তো? এটা আবার থমসন হচ্ছে, বলে গেছে, ওখান থেকে এসছে আমাদের। তাহলে এটার তুলনায় নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট। নিউক্লিয়াসের আকার হচ্ছে প্রায় 10⁻12 সেন্টিমিটার। এখন মাইনাস মান বাড়লে কি সেই মানটা আরও ছোট হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে প্রায় 1 লক্ষ গুণ বড়। বুঝছো? এই 4 পয়েন্ট দ্বারা আমরা 5 পয়েন্ট দ্বারা আমরা 5টা সিদ্ধান্ত মনে রাখতে পারি। তারপরে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে মূলত নিউক্লিয়াস আবিষ্কার হয়, আর এখান থেকে হচ্ছে মূলত নিউক্লিয়াসটা আবিষ্কার করা হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের দেখো প্রস্তাবনা হচ্ছে 3টা। কয়টা প্রস্তাবনা? 3টা। আমরা 3 পয়েন্টে মনে রাখবো। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, আর একটা হচ্ছে সৌরজগৎ। দেখো, নিউক্লিয়াস মানে কি? পরমাণুর গোলাকার কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। তাহলে আর নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর কি থাকে? পুঞ্জীভূত থাকে। এই শব্দগুলোয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কি থাকে? কেন্দ্রীভূত থাকে। তাহলে আমরা যদি এখানে নিউক্লিয়াস, এই যে 3টা শব্দ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে 1 নম্বর শব্দ দ্বারা নিউক্লিয়াস প্রথম মনে রাখলাম। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলছে? বিদ্যুৎ নিরপেক্ষ। 2 নম্বর কি? বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে একটা পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ।
তাই নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। তার মানে ধনাত্মক চার্জ যতগুলো থাকে, ইলেকট্রনও কি থাকে বলো তো? নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ যতগুলো থাকছে তার সমান সংখ্যক ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনও থাকে আমাদের। এরপর আমরা 3 নম্বরে চলে আসবো। 3 নম্বর হচ্ছে সৌরজগৎ। 3 নম্বর হচ্ছে সৌরজগৎ দ্বারা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি দেখো তো, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রন সমূহ হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। হ্যাঁ, তো আমাদের এটাই বলছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান থাকে। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রবিমুখী বল পরস্পর হচ্ছে কি সমান, অর্থাৎ তারা সমভাবে ব্যালেন্স করে থাকে। এখন আমাদের এখানে যদি এটা একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসে মনে করো এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ, এই জায়গায় হচ্ছে একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রন এই নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস থেকে চলে যাচ্ছে না কেন বলো তো? এই কক্ষপথে আছে কেন? কারণ হচ্ছে কেন্দ্রমুখী বলের মাধ্যমে এইভাবে নিউক্লিয়াসের সাথে যুক্ত আছে। আবার কেন্দ্রবিমুখী বল হচ্ছে তার অপোজিট দিকে কাজ করবে। তাহলে কেন্দ্রবিমুখী বল এইদিকে থাকবে আর কেন্দ্রমুখী বল এইদিকে থাকবে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হওয়ার কারণে কি ব্যালেন্স ভাবে থাকবে। হ্যাঁ, আবার প্রতি ক্ষেত্রে দিকটা হবে এরকম, প্রতি ক্ষেত্রে দিকটা হবে হচ্ছে স্পর্শক বরাবর। কি বরাবর? স্পর্শক বরাবর। বুঝছো? এইভাবে হচ্ছে আমাদের ব্যালেন্স ভাবে থাকবে। তাহলে এই মডেলের হচ্ছে আমরা প্রস্তাবনাগুলোও দেখলাম তিন পয়েন্টের মাধ্যমে। 3 পয়েন্টের 1 নাম্বার পয়েন্ট কি ছিল বলো তো? 1 নাম্বার পয়েন্ট ছিল নিউক্লিয়াস, 2 নাম্বার হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, 3 নাম্বার হচ্ছে সৌরজগৎ। এই 3টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো, 3 শব্দ, তাহলে তুমি হচ্ছে প্রস্তাবনাগুলো লিখে আসবে। বুঝছো? এবার হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা হচ্ছে 5টা। আমরা মনে রাখবো 1 নাম্বার চার্জযুক্ত ও চার্জবিহীন। চার্জযুক্ত ও চার্জবিহীন মানে কি? সৌরজগতে সূর্যের চারদিকে যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোর হচ্ছে কোনো চার্জ নাই, চার্জবিহীন। আর নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন ঘুরে, এগুলো চার্জ কি বলো তো? নেগেটিভ না? তাহলে সৌরজগতের সাথে কি পরমাণুকে তুলনা করা ঠিক হয়েছে? হয় নাই, একটা পয়েন্ট গেল। এবার 2 নাম্বার দেখো, ম্যাক্সওয়েল তত্ত্ব। আমরা জানি এই যে ম্যাক্সওয়েল তত্ত্বের সাথে হচ্ছে এটা হচ্ছে সাংঘর্ষিক। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার দেখো, ম্যাক্সওয়েল তত্ত্বের সাথে সাংঘর্ষিক। ম্যাক্সওয়েলের আলোক সম্পর্কীয় তড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, তাহলে সে ক্রমশ কি করবে? শক্তি হারাতে হারাতে এক সময় কেন্দ্রে পতিত হবে। এক সময় হচ্ছে কি কেন্দ্রে নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা হবে। যদি নিউক্লিয়াসে পতিত হয়ে যায়, তাহলে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে এগুলো সম্পর্কে কি আর কোনো ধারণা থাকলো না। এইটাই বলছে, তোমরা একটু রিডিং পড়বে। 3 নাম্বার হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে নাই। বর্ণালী নিয়ে আমাদের পরবর্তীতে পড়া আছে বোর পরমাণু মডেলে। বোর পরমাণু মডেল, কোয়ান্টাম বোর পরমাণু মডেল থেকে আমাদের মূলত হচ্ছে বর্ণালী নিয়ে শুরু হবে, ওখানে যে আমরা কথা বলবো। দেখো, তাহলে 4 নাম্বার হচ্ছে আকার আকৃতি। 4 নাম্বার আমরা মনে রাখবো হচ্ছে আকার আকৃতি। শব্দটা দিয়ে কীভাবে মনে রাখবো? দেখো, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে এই মডেল কোনো ধারণা দিতে পারে নাই। 5 নাম্বার হচ্ছে কি? 5 নাম্বার দেখো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করবে এই ব্যাখ্যা কিন্তু দেওয়া নাই, এই মডেল দিতে পারে নাই। তাহলে এই হচ্ছে আমাদের সীমাবদ্ধতাগুলো। এখন আমরা কিছু প্রশ্নের হচ্ছে অ্যান্সার করব, সেটা হচ্ছে কেমন? দেখো, আমাদের এরকম বললো যে এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। দেখো, তোমাকে বলবে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাকে বলবেই যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় বা রাদারফোর্ডের পরমাণু মডেলে আলফা কণা কেন ব্যবহার করা হয়েছিল? কারণ আলফা কণা ব্যবহার করা হয়েছিল কারণ হচ্ছে কি? দেখো, আলফা কণার ভর, আমরা এইভাবে অ্যান্সারটা দিব, আলফা কণার ভর
ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 7,000 গুণ বেশি। এবং বিজ্ঞানী রাদারফোর্ড একটা ধারণা নিয়েছিল যে সে যে আলফা কণা পরীক্ষা করছে, এই একটা পরমাণুর ভিতরে যদি সে হচ্ছে আলফা কণা নিক্ষেপ করে, তাহলে কি দেখছে দেখো তো। তাহলে তিনি দেখেছেন এরকম যে তোমার আমাদের এই জায়গায় তিনি হচ্ছে মনে মনে জানতো যে তার হচ্ছে অপোজিটে ধনাত্মক কোনো কিছু আছে। এখন ধনাত্মক কোনো কিছুর সাথে যদি ধনাত্মক দিই তাহলে কি করবে? বিকর্ষণ করবে না? এই জন্যই কিন্তু মূলত কি আলফা কণা নেওয়া হয়েছে। আলফা কণার বেগটা হচ্ছে অনেক বেশি। আলফা কণার বেগ 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ এত মিটার পার সেকেন্ড, প্রায় হচ্ছে আলোর বেগের কাছাকাছি চলে যাচ্ছে। এই জন্য হচ্ছে আলফা কণা নিয়েছিল। যদি বিটা নিত তাহলে কি হতো? বিটা তো নেগেটিভ, তাহলে বিটাকে হচ্ছে নিউক্লিয়াস বলতো কি কাছে এসো কাছে এসো, তাহলে তখন নিউক্লিয়াস টেনে নিত। আবার গামা নেয় নাই কেন? গামার কোনো চার্জ নাই, গামা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তারপরে তোমাকে এরকম বলবে রাদারফোর্ডের পরমাণু মডেলে পাতলা স্বর্ণের পাত কেন ব্যবহার করা হয়েছিল? স্বর্ণের পাত ব্যবহার করা হয়েছিল পাতলা, কারণ হচ্ছে স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে কত? 0.404 সেন্টিমিটার পুরুত্ব করা যায়, বুঝছো? তার মানে স্বর্ণের নমনীয়তা অনেক বেশি, এরকম নমনীয়তা আর কোনো কিছু হয় না, এই জন্য পাতলা স্বর্ণের পাত নেওয়া হয়েছিল। এবং 0.404 সেন্টিমিটার যে নেওয়া হয়েছে, এখানে দেখো এখানে প্রায় এই যে পাতলা স্বর্ণের পাতে 1000টা পরমাণুকে হচ্ছে অবস্থান দেওয়া যায়। প্রায় কতগুলো? 1000টা পরমাণুকে অবস্থান দেওয়া যায়। এই জন্যই হচ্ছে পাতলা স্বর্ণের পাত ব্যবহার করা হয়েছিল। তারপরে আরেকটা কোশ্চেন করতে পারে এরকম যে জিঙ্ক সালফাইডের পর্দা, রাদারফোর্ডের পরমাণু মডেলে জিঙ্ক সালফাইডের পর্দা কেন ব্যবহার করা হয়েছিল? এই যে জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল কারণ আলফা কণাগুলো মূলত কোথায় যাচ্ছে? আলফা কণাগুলো মূলত পাতলা স্বর্ণের পাত ভেদ করে কোথায় অবস্থান করছে, মূলত ব্যাখ্যা কিন্তু এইটাই। কিন্তু আমরা যখন হচ্ছে মানে বইয়ের ভাষায় হচ্ছে একটু যদি ব্যাখ্যাটা দিতে চাই, তাহলে দেখো এরকম এখানে বলছে জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তির ফোটন শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। আলফা কণা পাত ভেদ করে কোথায় যাচ্ছে তা বোঝার জন্যই মূলত হচ্ছে কি জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল। এখন তো আমাদের এই যে দেখো অনুপ্রভা সৃষ্টি করছে মানে কি, এখানে হচ্ছে দেখো এই যে যখন এই আলফা কণাটা এখানে যাচ্ছে তখন এই যে উজ্জ্বল এই জায়গাগুলো হচ্ছে অনুপ্রভা মানে উজ্জ্বল বর্ণ সৃষ্টি করছে, এই জ্বলবে আমাদের এখানে হচ্ছে আলোক ছটা সৃষ্টি করছে। এই স্টার দ্বারা বোঝাচ্ছি হচ্ছে আলোক ছটা সৃষ্টি করেছে। এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে এরকম যে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কাকে বলে? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ হচ্ছে যে সকল পদার্থ আলো শোষণ করার পর অন্ধকারেও বেশ কিছুক্ষণ স্বতঃস্ফূর্তভাবে মৃদু আলো বিকিরণ করতে পারে, তাদের অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বলে। তো ঠিক আছে, আমাদের হচ্ছে এই ভিডিওটা এতদূর। পরবর্তী ভিডিওতে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের বিভিন্ন হচ্ছে MCQ আছে, সেইগুলো সলভ করব, দেন আমরা বোর পরমাণু মডেলে যাব। তো আসসালামু আলাইকুম সবাইকে।